আচ্ছা, দেখ তাহলে এবার আমরা গ্যাসের আচরণের বাকি পার্টটা করে ফেলি। আগের দিন আমরা চার্লস ল, বয়েলস ল পড়েছি, তাদের গ্রাফগুলো দেখেছি, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখেছি। সেখান থেকে আমরা P1 V1 ইকুয়াল টু P2 V2, দ্যাট মিনস পিভি মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট থাকবে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয়। বা তোর আর কি শিখেছিলাম, P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2, দ্যাট মিনস P ইন্টু ভি ডিভাইডেড বাই টি, সেটা কনস্ট্যান্ট থাকে। এটা শিখেছিলাম চার্লস অ্যান্ড বয়েলস ল। আজকে আমরা দেখবো আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস। প্রথমেই বলি আদর্শ গ্যাস বাস্তবে তাদের কোনো এক্সিস্টেন্স নেই। আমরা কিছু ফর্মুলা ডিরাইভ করেছি যে এটা হওয়া উচিত, এবং যদি কোনো গ্যাস সেই ফর্মুলাটাকে অক্ষরে অক্ষরে মেনে চলে, কখনোই সেই ফর্মুলা যেটা আমাকে বলছে, ফর্মুলা আমাকে কি বলছে, যে প্রেসার ভলিউমের মাল্টিপ্লিকেশনটা কনস্ট্যান্ট থাকবে যদি টেম্পারেচারকে আমি স্থির রাখি। কনস্ট্যান্ট মানে যে কে পেয়েছিলাম। তাহলে এই টাইপের গ্যাসগুলো কখনোই ওই ফর্মুলা আমাকে যা ডেটা দিচ্ছে বাস্তবেও, মানে রিয়েল লাইফেও সে সেরকম বিহেভিয়ার দেখাবে, কিন্তু বাস্তবে কোনো গ্যাস ওরকম বিহেভিয়ার দেখায় না। সেই বিহেভিয়ার থেকে ফর্মুলা, দ্যাট মিনস ফর্মুলা আমি বলতে চার্লস ল অ্যান্ড বয়েলস ল, এই ল থেকে বা সূত্র থেকে তারা বেরিয়ে গিয়ে ডিভয়েড হয়ে গিয়ে সরে গিয়ে অন্য কোনো বিহেভিয়ার দেখায়। তাহলে ডেফিনেশনটা কি আসবে, যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু আর টি সমীকরণ মেনে চলে, দ্যাট মিনস আমরা আগের দিন কি দেখেছিলাম, P1 V1 ইকুয়াল টু, যেটা বলছিলাম একটু আগেই বললাম, তাহলে PV/T এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখান থেকে আমরা পাচ্ছি PV ইকুয়াল টু KT, এটাই লিখতে চেয়েছে। এখানে RT কেন লিখেছে, যখন আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ পড়বো তখন আমরা দেখতে পাবো। তুই পরীক্ষাতে PV ইকুয়াল টু RT লিখবি, আপাতত আমি KT লিখলাম, কারণ এটা চার্লস এবং বয়েলস এর সম্মিলিত রূপ। এখানে চার্লস ল অ্যান্ড বয়েলস ল এর সাথে অ্যাভোগাড্রোর সূত্রও অ্যাড হবে, তখন পিভি ইকুয়াল টু RT বা পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা আমরা দেখতে পাবো। আচ্ছা, ভুল দোষ কিছু নেই, এটা আমি বললাম আগের দিন আমরা চার্লস আর বয়েলস এর লয়ের সম্মিলিত রূপটা দেখেছিলাম, আশা করি মনে আছে। তাহলে যারা বেসিক্যালি, মেন উত্তর হচ্ছে চার্লস ল অ্যান্ড বয়েলস ল মেনে চলবে যে কোনো উষ্ণতা, যে কোনো প্রেসার, যে কোনো ভলিউমে, রাইট, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস, রাইট। তাহলে চার্লস ল বয়েলস ল এর সম্মিলিত রূপ যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, সেই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা মেনে চলবে, মানেই সে চার্লস ল অ্যান্ড বয়েলস ল কে মেনে চলবে, তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলবো। এবং যে কোনো টেম্পারেচারে, যে কোনো প্রেসারে তারা কিন্তু এই ফর্মুলাটা মেনে চলবে। এমন নয় যে আমি খুব বেশি টেম্পারেচার বা খুব কম টেম্পারেচার এরকম কোনো কন্ডিশন অ্যাড করতে হচ্ছে, বা খুব হাই প্রেসার বা লো প্রেসার এরকম ধরনের কন্ডিশন আমাদের এখানে অ্যাড করতে হচ্ছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। যে কোনো টেম্পারেচার, যে কোনো প্রেসার কন্ডিশনে কিন্তু এরা চার্লস ল বয়েলস ল মেনে চলবে। এবার বাস্তবে কি হয়, যেসব গ্যাসগুলো আসলে রিয়েল লাইফে এক্সিস্ট করে, মানে আমরা প্রকৃতিতে যে গ্যাসগুলোকে তুই দেখতে পাস তার বাইরে আর আছেই বা কি, তাদেরকে আমরা বলবো বাস্তব গ্যাস। তাহলে বাস্তবে রিয়েল লাইফে কোনো গ্যাসই কিন্তু চার্লস ল বয়েলস লকে অক্ষরে অক্ষরে মেনে চলে না, অক্ষরে অক্ষরে মেনে চলে না। তাহলে সেখানে কিছু কন্ডিশন অ্যাড করতে হয়। তাহলে বাস্তবে কোনো গ্যাসই বয়েলস এবং চার্লসের সূত্র কিন্তু মেনে চলে না, তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলবো। তাহলে আমরা আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস বলে দুটো বস্তু বুঝলাম। আদর্শ মানে কি, আদর্শ ছাত্র বা আদর্শ ছেলে, সে কথাটা মানে কি, তার একটা স্টুডেন্টের যেরকম যেরকম ক্যারেক্টারিস্টিক্স হওয়া উচিত সে সেই ক্যারেক্টারিস্টিক্সই মেনে চলে। কিন্তু বাস্তবে একটা মানুষের, একটা স্টুডেন্টের শুধুই পড়াশোনা করা কাজ আমি যদি বলে দিই, তার পক্ষে কি শুধুই পড়াশোনা করা সম্ভব হয়? সে কি মানুষ নয়? তার কি ইমোশন, ফিলিংস, আনন্দ, দুঃখ বলে কিছু নেই? সে কি পড়াশোনার বাইরে গিয়ে বন্ধুদের সাথে গল্প করবে না? সে কি তার পছন্দের অ্যানিমেটা দেখবে না? নিশ্চয়ই দেখবে। তাহলে ওই যে তার আদর্শ বলতে আমরা যে কোট আনকোট ডেফিনেশন দিচ্ছি, তার বাইরেও কিছু বিহেভিয়ার দেখাবে। এখানেও সেরকম কিছু গ্যাস, এই যে চার্লস এবং বয়েলস এর লয়ের যে সম্মিলিত রূপ, সেটা তার মেনে চলা উচিত, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয় না অলওয়েজ। তাহলে বাস্তবে যেগুলো গ্যাস তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলবো। তাহলে আদর্শ গ্যাস কোথায় থাকে স্যার? কোথাও থাকে না। আদর্শ গ্যাস এটা আমাদের একটা কনসেপ্ট, বিষয়টাকে বোঝার জন্য, কনসেপ্টটাকে বোঝার জন্য। তাহলে এতটা পয়েন্ট আমি ক্লিয়ার করতে পেরেছি আশা করি। এবার আমি যদি পিভি ইকুয়াল টু কেটি এই ফর্মুলাটার দিকে তাকাই, রাইট, আমি যদি বলি প্রেসার কনস্ট্যান্ট, তাহলে একটা একটা করে কন্ডিশন লাগাচ্ছি। 1 নম্বর কন্ডিশনে আমি বলছি আমার চাপ স্থির থাকবে।
চাপ স্থির থাকবে। ইংলিশ শব্দগুলোকেও তোকে শেখাতে শেখাতে যাচ্ছি, কারণ এরপরেই যখন উঠবি হায়ার ক্লাসে এবং কম্পিটিটিভ এক্সামের জন্য তুই গোটা অল ওভার ইন্ডিয়ার স্টুডেন্টদের সাথে কম্পিটিশনে নামবি, তখন ইংলিশটা জানাটা তোর পক্ষে দরকার এবং ইম্পর্টেন্ট। তাই ছোট ছোট জায়গাতে কিছু কিছু জিনিস আমি ইমপ্রিন্ট করে দিচ্ছি তোর মাইন্ডে। কেন ইমপ্রিন্ট করার চেষ্টা করছি, এরপরে বারবারই সায়েন্স পড়ার সময় একটা বড় ইকুয়েশনে বিভিন্ন ভেরিয়েবল মানে যারা চেঞ্জ হতে পারে, যাদের মান প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এদের মান চেঞ্জ হতে পারে। তাহলে তখন কোনো একটার ভ্যালুকে স্থির ধরে নিয়ে বাকি দুটোর ভ্যালুকে আমি চেঞ্জ করার চেষ্টা করব। তাই বারবার এই জিনিসগুলো করা হবে। তখন বলা হবে অমুক কনস্ট্যান্ট। তাহলে অমুক স্থির থাকলে তাহলে আমি সেই শব্দটা ইউজ করছি, স্থির লিখছি না, কনস্ট্যান্ট লিখছি। তাহলে কনস্ট্যান্ট যখন লেখা হচ্ছে, আচ্ছা মাধ্যমিকে যখন পড়েছিলাম টেম্পারেচার কনস্ট্যান্ট অর যখন কিছু একটা, তাহলে এই ইকুয়েশনটাতে আমি প্রেসারটাকে যদি কনস্ট্যান্ট করে দিই, তাহলে যখন প্রেসার ইজ কনস্ট্যান্ট, তাহলে হোয়েন, এইভাবেই লিখবো আমরা বড় ক্লাসেও, হোয়েন প্রেসার আমি শব্দ লিখতে পারি, ঠিক আছে, হোয়েন প্রেসার ইজ কনস্ট্যান্ট, হোয়েন প্রেসার ইজ কনস্ট্যান্ট, তাহলে প্রেসার যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই ইকুয়েশনটা কিরকম দাঁড়িয়ে যাচ্ছে, এই ইকুয়েশনটা যদি প্রেসারের টার্মে ভলিউমকে যদি ফ্রি করি, তাহলে দেখ তো কে একটা কনস্ট্যান্ট, প্রেসারকেও আমি কনস্ট্যান্ট বলেছি, তাহলে টি। তাহলে তাই যদি হয়, যখন প্রেসার কনস্ট্যান্ট হবে তখন ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, এটা আমরা বলতে পারি। ভলিউম টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এবার তুই টেম্পারেচারটাকে যত কমাতে থাকবি, টেম্পারেচারকে তুই যত কমাবি ভলিউম ততই কমবে। এবার এরকম করতে করতে টেম্পারেচার যদি 0 কেলভিন হয়ে যায়, অ্যাবসলিউট 0, তখন ভলিউমও 0 হয়ে যাবে। কিন্তু অ্যাবসলিউট 0 অবধি পৌঁছানোর আগেই গ্যাসটা লিকুইডে কনভার্ট হয়ে যাবে। আর পিভি, এই যে ফর্মুলাগুলো আমরা ইউজ করছি, এই ফর্মুলাগুলো তো কোনোদিনও লিকুইডের জন্য প্রযোজ্যই নয়, শুধু আইডিয়াল গ্যাস, এই যে আদর্শ গ্যাস, ইংলিশের পরের বছর আমরা পড়বো আইডিয়াল গ্যাস, আর বাস্তব রিয়েল গ্যাসেস, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা আমরা বলতে পারি। এবার টেম্পারেচার যত কমাবো ভলিউম তত কমবে, তত কমবে, তত কমবে। আশা করি কথাটা বুঝতে পারছিস, টেম্পারেচার যত কমানো হবে। বোঝা গেছে কথাটা? তাহলে 0 ডিগ্রি উষ্ণতাতে তুই যদি নিয়ে যাস, ভলিউমটা তখন কি হয়ে যাবে? ভলিউমও 0 হয়ে যাওয়া উচিত। এবার 0 ডিগ্রিতে পৌঁছানোর আগেই গ্যাসটা লিকুইফিকেশন হয়ে যায়। তাই এখান থেকে আমরা খেয়াল রাখবো, প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে খুব নিম্ন উষ্ণতাতে পিভি ইকুয়াল টু কেটি, এই ফর্মুলাটাতে কিন্তু প্রযোজ্য হবে না। তখন মেন এখানের যে কনক্লুশন, এখানটার যে মেন কনক্লুশন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এই জিনিসটার মেন কনক্লুশন দাঁড়াচ্ছে অ্যাট, খেয়াল রাখবি, ভেরি লো টেম্পারেচার, খুব কম উষ্ণতায়, বইয়ে মার্ক করে নিবি, আমি যে জায়গাগুলো বলছি আমি লিখছি ইংলিশে কিন্তু আমি বাংলাতেও বলছি, তাই বইয়ে মার্ক করে নিবি। অ্যাট ভেরি লো টেম্পারেচার, আশা করি এই শব্দগুলো পড়ে খুব একটা বেশি কষ্ট প্রবলেম হচ্ছে না, এতটুকু ইংলিশ তো জানিসই। তাহলে খুব লো টেম্পারেচারে, টেম্পারেচার যখন খুব কমিয়ে দেবো 0-র কাছাকাছি, ভলিউমও 0-র কাছাকাছি চলে যাবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। লো টেম্পারেচারে আমার কিন্তু পিভি ইকুয়াল টু কেটি, এই ফর্মুলাটা কিন্তু প্রযোজ্য নয়। প্রযোজ্য নয়ের ইংলিশ কি? ইজ নট অ্যাপ্লিকেবল। এটা কিন্তু অ্যাপ্লিকেবলই নয়। এটা একটা কন্ডিশন আমরা পেলাম। সেকেন্ড কন্ডিশন আমরা যদি আরেকটা করি 2 নম্বরে, তুই যদি এক কাজ কর, এবারে সেকেন্ডে আমি যদি বলি টেম্পারেচার কনস্ট্যান্ট, হোয়েন, এই কথাগুলো একটু খেয়াল রাখবি, হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, এই দুটো পয়েন্টই এখান থেকে ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের তো সংজ্ঞা আমরা পড়লাম, ডেফিনেশন আমরা পড়লাম, তার আন্ডারে আমরা দুটো কন্ডিশন লাগাচ্ছি, একবার প্রেসারকে কনস্ট্যান্ট করলাম, একবার আমরা টেম্পারেচারকে কনস্ট্যান্ট করলাম, দিয়ে ভলিউমের সাথে তার ইফেক্ট দেখার চেষ্টা করছি। এবার তুই যদি এই ইকুয়েশনটার দিকেই তাকাস, এই ইকুয়েশনটা তাকালে তুই দেখতে পাবি যে প্রেসারের সাথে ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল, দ্যাট মিন্স বয়েলস ল। এইটা তো আলটিমেটলি পেয়েছিলাম চার্লস ল এর কন্ডিশন, এখানে আমি বয়েলস ল এর কন্ডিশন পাবো। দ্যাট মিন্স প্রেসার বা ভলিউমের সাথে যদি বলি, ভলিউম প্রেসারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, কারণ এখানে তো কে তো কনস্ট্যান্ট, টিও কনস্ট্যান্ট। তাহলে এটার আলটিমেট কনক্লুশন কি দাঁড়ায়? এটার আলটিমেট কনক্লুশনে আমি যদি আসি, তুই যদি ভাব তুই প্রেসারটাকে ইনফিনিটি অবধি হাই করেছিস, প্রেসারটা যদি ইনফিনিটি অবধি হাই হয় ভলিউমটা অলমোস্ট 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভলিউমকে কিন্তু 0 করা যাবে না, প্রবলেমটা সেখানে। কারণ কখনোই কারোর ভলিউম 0 হয়ে যেতে পারে না
তার নিজের বাল্কের জন্য, বাল্ক মানে তার নিজের আয়তন বা নিজের শরীরের জন্য তো একটা আয়তন থাকবেই। তাহলে গ্যাস মলিকিউলগুলোকে তুই খুব কাছে নিয়ে চলে এলি, হাই প্রেশার, প্রচুর কাছে নিয়ে চলে এলি, কিন্তু মলিকিউলগুলোর নিজস্ব তো কিছু দেহায়তন রয়েছে, সেই অ্যাটমটার বা মলিকিউলটার তো কিছুটা হলেও তার নিজের জন্য তো জায়গা তো দখল করবেই। তাহলে কারোর ভলিউম তো কখনো শূন্য হতে পারে না। তাহলে দুটো দিক থেকে ভলিউম শূন্যর দিকে চলে যাওয়ার কন্ডিশন আমরা বার করার চেষ্টা করলাম, এবং সেই পার্টিকুলার কন্ডিশনটাতে বললাম এই ফর্মুলাগুলো কিন্তু বাবা কাজ করবে না। ভেরি লো টেম্পারেচারে যদি চলে যায় আর ভেরি হাই প্রেশার, মানে প্রেশার অলমোস্ট যদি ইনফিনিটির কাছাকাছি চলে যায়, তখন কিন্তু পিভি ইকুয়াল টু কেটি প্রযোজ্য নয়। আশা করি এটুকু কথা মাথায় ঢুকেছে। তাহলে আমরা সেটাকে ইংলিশে কি লিখবো সেটার চর্চাটাও আমরা করে ফেলি। অ্যাট ভেরি হাই প্রেশার, হাই প্রেশার, হাই প্রেশার পিভি ইকুয়াল টু কেটি ইজ নট অ্যাপ্লিকেবল। কখন অ্যাপ্লিকেবল নয়, এই দুটো পয়েন্ট পড়বি, দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। তাহলে কখন অ্যাপ্লিকেবল হবে, তাহলে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, তাহলে অ্যাপ্লিকেবলটা হবে কোথায়? তাহলে বাস্তব গ্যাসের জন্য তুই যদি ইউজ করতে যাস পিভি ইকুয়াল টু কেটি, তাহলে এই কন্ডিশনগুলোতে বাস্তব গ্যাসের জন্য কিন্তু পিভি ইকুয়াল টু কেটি তুই ফর্মুলা ইউজ করতে পারবি না, এবং বাস্তব গ্যাসের জন্য কিন্তু আলাদা ইকুয়েশন হয়, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, সেটা পরের বছর পড়বি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, স্বাভাবিক মাধ্যমিকের বাংলায় ক্লাস হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই স্টুডেন্ট তোরা। সামনের বছরে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই থাকিস, আশা করছি কেউই সিবিএসই বোর্ডে যাবি না, তাহলে বাংলাতেই পড়বি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখনো গ্যাসিয়াস স্টেটস রয়েছে যেখানে বাস্তব গ্যাসের সমীকরণ পড়তে হয়, যা স্কুলের পরীক্ষার জন্য, সেমিস্টারের জন্য, নিটে তো নেই। তাহলে এই কন্ডিশনটা আমরা পড়লাম। তাহলে এই কন্ডিশনে কিন্তু বাস্তব গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু কেটি আমাদের কাজ করবে না। তাহলে বাস্তব গ্যাসের জন্য তাহলে কখন কাজ করবে, এর অপোজিট কন্ডিশন যদি লাগাই, ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার, এই কন্ডিশনে বাস্তব গ্যাসগুলো মোটামুটি পিভি ইকুয়াল টু কেটি সমীকরণটা মেনে চলবে। ঠিক আছে, তার জন্যই বললাম মোটামুটি, মোটামুটি মানে মোটামুটি যেরকম হওয়া উচিত সেরকমই দেয়, ডেভিয়েশনটা কম থাকে। তাহলে এখান থেকে আলটিমেট কনক্লুশন কি হবে, আলটিমেট কনক্লুশন হবে, মনে রাখবো, রিয়েল গ্যাসেস, তাহলে বাস্তব গ্যাসগুলো, রিয়েল গ্যাসেস বিহেভ অ্যাজ আইডিয়াল গ্যাস কখন, যে কন্ডিশনে পিভি ইকুয়াল টু কেটি কাজ করছিল না তার অপোজিট কন্ডিশনে। আর আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার করা মানে কি, আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার করা মানে পিভি ইকুয়াল টু কেটি বা পিভি ইকুয়াল টু আটটি সমীকরণ, তো আমি আসছি, সেই সমীকরণটা মেনে চলা। তাহলে তোকে যদি বলে বাস্তব গ্যাস কখন পিভি ইকুয়াল টু কেটি এই সমীকরণ মেনে চলবে না আর কখন মেনে চলবে, যখন আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার করবে, এটা যদি বলা হয়, কোশ্চেন দুটো একই, কখন পিভি ইকুয়াল টু কেটির মতো বিহেভিয়ার করবে, যা উত্তর হবে যখন আইডিয়াল গ্যাসের মতো কখন বিহেভিয়ার করবে, তার উত্তরও একই হবে, কারণ আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার করা মানেই পিভি ইকুয়াল টু কেটি মেনে চলা। তাহলে বিহেভ আইডিয়াল গ্যাস কখন, দুটো কন্ডিশন আসবে, একটা এখানে লো টেম্পারেচার পেয়েছি, তাহলে একটা কন্ডিশন আমি পাবো কখন, একটা কন্ডিশনে পাবো আমি হাই টেম্পারেচার, আর একটা কন্ডিশন আমি কি পাবো, আরেকটা কন্ডিশনে আমি পাবো লো টেম্পারেচার। এই আমি বলতে চাইলাম। লো টেম্পারেচার কেন লিখলাম, সরি, হাই প্রেশার, লো টেম্পারেচার লিখে ফেলেছি, হাই টেম্পারেচার কি লিখতে চাইলাম, লো প্রেশার। আশা করি কথাটা বুঝতে পেরেছি। এটা মানেটা কি হয়, হাই টেম্পারেচার দিলে কি হবে, গ্যাস মলিকিউলগুলো একে অপর থেকে অনেক দূরে চলে যাবে, প্রচুর 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 হাই টেম্পারেচার মানে অনেক হিট এনার্জি দিয়েছিস, মলিকিউলগুলো কাছাকাছি থাকবে না, দূরে চলে যাবে, হিট এনার্জি পেয়েছে না, খুব দূরে দূরে চলে যাবে, একে অপরের কাছাকাছি তারা আর থাকতে পারবে না। স্বাভাবিক, বরফকে হিট দিলে জল হয়ে যায়, জলকে হিট দিলে গ্যাস হয়ে যায়, মলিকিউলগুলো ধীরে ধীরে আরো দূরে দূরে চলে যায়। তাহলে যত তুই এটাকে টেম্পারেচার বাড়ছে মানে এক্সট্রা হিট এনার্জি পাচ্ছে, মলিকিউলগুলো দূরে দূরে চলে যায়, এটা ভলিউমটা অনেকটা বেড়ে যায়। কারণ ভলিউম যখন জিরোর দিকে লো করছিলাম তখন মানছিল না, তাহলে ভলিউমটা বাড়িয়ে দিই। আর লো প্রেশার মানে কি, গ্যাসকে প্রেশার দিচ্ছিস না, যত পারছিস প্রেশার কম দিয়েছিস, তাতেও কিন্তু মলিকিউলগুলো একে অপরের থেকে দূরে চলে যাবে। আর মলিকিউলগুলোকে একে অপরের থেকে দূরে করতে পারলেই ভলিউম বাড়বে, এবং রিয়েল গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে। দ্যাট মিনস রিয়েল গ্যাস পিভি ইকুয়াল টু কেটি সমীকরণটা মোটামুটি এই কন্ডিশনে মেনে চলবে, যেটা এখানে দেখালাম এই কন্ডিশনে। আশা করি এতদূর অবধি পয়েন্ট ক্লিয়ার।
কোনো প্রবলেম আশা করি নেই। ঠিক আছে, সময় দিলাম, ধীরে ধীরে বললাম, আমি লিখেছি ইংলিশে, আমি জেনে বুঝে ইংলিশে লিখেছি। সো কেন লিখেছি সেই রিজনটা আমি শুরুতে বলছিলাম, যে পরের বছর থেকে এগুলো হেল্প হবে। আর এগুলো লিখেছি বলে বুঝতে পারছিস না এমন তো নয়, বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট জায়গাগুলো একবার মার্ক করে নিবি তাহলেই হবে। এবার পরের পেজে আমরা অ্যাভোগাড্রোস প্রকল্প বা অ্যাভোগাড্রোস বাংলায় হাইপোথিসিস, পরে ওটা অ্যাভোগাড্রোস লতে প্রমাণিত হয়েছে। কারণ অ্যাভোগাড্রো যখন বলেছিল তার ম্যাথামেটিক্যাল বা সাইন্টিফিক তার এক্সপ্লেন শুধু তো বললেই হবে না, সেটা তো প্রুফ লাগবে। তুই কতগুলো থিওরি থেকে কিছু জিনিস বলেছি, কিন্তু তার তো প্রুফ লাগবে, প্রুফটা পরে হওয়াতে সেটা অ্যাভোগাড্রোস লতে পরিণত হয়েছে। তাই পরীক্ষাতে প্রকল্পই জানতে চাইবে, সো সেটা নিয়ে চাপ কিছু নেই। যদি সূত্রও বলে একই জিনিস উত্তর হবে, কোনো প্রবলেম সেটাতে থাকছে না। ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রোস প্রকল্পতে কি বলছে? অ্যাভোগাড্রোস প্রকল্প বলছে তুই যদি প্রথমে কন্ডিশনটা হলো, একটু কালারটা ছোট করে নি, প্রথমে কন্ডিশনটা হচ্ছে একটা চাপ, নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় 1 মোল বা 1 গ্রাম মোল বা 1 গ্রাম অণু একই ব্যাপার জানিস, তাহলে 1 মোলটার দিকে আমরা ফোকাস করি। মোলের কনসেপ্ট যদি জানতে হয়, এর আগের যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম রাসায়নিক গণনা, সেখানে মোল দিয়েই ক্যালকুলেট করতে হয়েছিল। সো মোলের মিনিং জানিস, আমি পড়িয়েছি, আর আমি মোলের কথাই যাচ্ছি না। তাহলে 1 মোল গ্যাসীয় যদি পদার্থ আমি নিই, তাদের আয়তনকে আমি তার মোলার আয়তন বলবো বা গ্রামাণবিক আয়তন। তাহলে মোলার আয়তন কথাটা সেলফ নিজেকে এক্সপ্লেন করছে। দ্যাট মিনস 1 মোল আমি যদি কোনো পদার্থ নিই, সে 1 মোল পদার্থ, এক্ষেত্রে গ্যাস, কারণ গ্যাসের আচরণ পড়ছি, 1 মোল মানে বলেছিলাম তার মলিকিউলার মাসের সমান, আণবিক ভরের সমান। যদি গ্যাসটা কোনো অণু হয় যেমন CO2, তার আণবিক ভরের সমান হবে। যদি গ্যাসটা পরমাণু হয় যেমন হিলিয়াম, তাহলে তার পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েটের সাথে সমান হবে। অ্যাটমিক ওয়েটের সমান মাস আমি যদি নিই, বলবো আমি ওই গ্যাসটার 1 মোল নিয়েছি। আগের ক্লাসে এক্সপ্লেন করা হয়েছে এবং তা দিয়ে নিউমেরিক্যালও করানো হয়েছে, নতুন কিছু নয়। তাহলে 1 মোল গ্যাসের যে আয়তন, সেটাকে আমি বলবো তার মোলার আয়তন। এতদূর কথাটা ক্লিয়ার? বেশ, এবার কোথায় কোথায় কাজে লাগবে, যেগুলো এখানে বোর্ডে লেখা রয়েছে সেই কথাগুলো আমি আগে বলে দিই, কারণ এই কথাগুলো আমার আর নিজের লেখা মানে টাইম নষ্ট করা ছাড়া কিছুই না, সেই জন্য বইয়ে লেখা আছে, পড়ে নিবি। মোলার আয়তনের ডেফিনেশনটা মনে রাখলাম, নিজেই বোঝা যাচ্ছে মোলার আয়তন কি। আচ্ছা, এবার তুই যদি টেম্পারেচার এবং প্রেসারকে তুই যদি সেম রাখিস, এবং 3টে গ্যাস জার নেওয়া হয়েছে, ঠিক আছে, 3টে গ্যাস জারের ভলিউম হচ্ছে 1 লিটার, 1 লিটার অ্যান্ড 1 লিটার। তাহলে অ্যাভোগাড্রো সূত্র বলছে একই, এই 3টে গ্যাস জারের টেম্পারেচার এবং প্রেসার একই, এবং এখানের ভলিউমটাও একই, সম আয়তন। 3টে আলাদা আলাদা গ্যাস কি কি আছে? ক্লোরিন, অক্সিজেন, হাইড্রোজেন। তাহলে 3টে আলাদা আলাদা গ্যাস, সেম টেম্পারেচার প্রেসারে রয়েছে, 3টের আয়তনও সেম। যদি আয়তনও একই হয়, তাহলে প্রত্যেকের সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। তাহলে এখানে 1 লিটার যদি হাইড্রোজেন গ্যাস নিয়ে, এখানে হাইড্রোজেনের যতগুলো মলিকিউল বা অণু থাকবে, এই সেকেন্ডে ততগুলোই অক্সিজেনের অণু থাকবে, থার্ড এটাতে ততগুলোই ক্লোরিনেরও অণু বর্তমান থাকবে। এটাকেই আমরা বলবো অ্যাভোগাড্রোস সূত্র। ঠিক আছে, এই বলা। এবার এবার এখানে কিছু জিনিস, আমাদের গ্যাস তো ভলিউমের প্রসঙ্গ আসছে, কিছু জিনিস আমাদের জানতে হবে। যদিও আগের চ্যাপ্টার যখন মোল পড়িয়েছিলাম তখন ভলিউমটাও কিন্তু সাথে সাথে পড়িয়ে দিয়েছিলাম। এবার এখান থেকে আমরা যদি বলি যে, এরকম বললাম ধর কথাটা, যে এন মোল, ভাষায় লিখছি না, এন মোল যদি তুই গ্যাস নিস, এন মোল গ্যাসের ভলিউম যদি ভি মিলিলিটার হয়, তাহলে, বা ভি মিলিলিটার বাদে লিটারেই যাই, ভি লিটার হয়, তাহলে 1 মোল গ্যাসের আয়তন তাহলে কত হবে? 1 মোল গ্যাসের আয়তন হবে ভি বাই এন লিটার। এটা প্রথম কথা আমরা বুঝলাম। তাহলে ভি বাই এন দিয়ে আমরা 1 মোল গ্যাসের আয়তন বলবো যদি এন মোল গ্যাসের আয়তন ভি মিলিলিটার হয়। তাহলে তোকে সার্টেন মোলস অফ গ্যাসের আয়তন যদি ভি বলে, তাহলে যদি 10 মোল গ্যাসের আয়তন যদি বলে 100 লিটার, তাহলে 1 মোল গ্যাসের আয়তন কত হবে? 100 লিটার বাই 10, তাহলে 1 মোলের আয়তন হচ্ছে 10 লিটার, এটা বলতে চাইলাম। আচ্ছা, এবার দেখা গেছে এসটিপি বা এনটিপিতে, এখানে দেখ এনটিপি লেখা রয়েছে নর্মাল টেম্পারেচার প্রেসার, বা এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, একটা পার্টিকুলার টেম্পারেচার এবং প্রেসারকে আমরা ফিক্সড করে নিয়েছি।
আমাদের গ্লোবালি সব সায়েন্টিস্ট মিলে ওই একটা পার্টিকুলার এই যে বলেছে না একই তাপমাত্রা এবং চাপ, তাহলে কোন তাপমাত্রায় কোন চাপে, কারণ তাপমাত্রা এবং চাপ, তাপমাত্রা টেম্পারেচার এবং প্রেসারের যদি চেঞ্জ হয় তাহলে একটা গ্যাসের কিন্তু ভলিউমের চেঞ্জ হবে, সেটা আমরা কিন্তু আগেই দেখে এসেছি। তাহলে টেম্পারেচার আর প্রেসারকে ফিক্স রাখতে হবে। একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারকে আমরা ফিক্স ধরেছি, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার বলছি। সেই স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 1 মোল গ্যাসের ভলিউমটা ফিক্সড এবং ভলিউম অফ 1 মোল গ্যাস, 1 মোল গ্যাসের আয়তন, ভলিউম অফ 1 মোল গ্যাস সেটা ফিক্স থাকবে এবং ভলিউম অফ 1 মোল গ্যাসের ভ্যালু হবে 22.4 লিটার, 22.4 লিটার। और 22.4 লিটার মানে 22,400 মিলিলিটার। এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট যে 1 মোল গ্যাসের ভলিউমটা কত হয় এবং এই ভ্যালুটা দিয়েই তোকে এরপরে নিউমেরিক্যাল করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোকে খেয়ালের মধ্যে রাখতে হবে। আবার বলছি, আমি ইংলিশে লিখছি বলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। ভলিউম অফ 1 মোল গ্যাস বুঝতে পারছিস অবশ্যই, 1 মোল গ্যাসের আয়তন, এই টার্মগুলো শিখে রাখা দরকার, কিভাবে লিখতে হয় সেই জিনিসটাও কিন্তু অল্প অল্প করে শেখাতে শেখাতে যাচ্ছি ভবিষ্যতের কথা ভেবে। শুধুমাত্র তোর কিন্তু মাধ্যমিকটাই এন্ড গোল নয়, এরপরে কিন্তু গোটা জীবন পড়ে রয়েছে, তাই একবার করে রিমাইন্ডার দিয়ে দেওয়া যে কি করতে চাইছি। খেয়াল থাকলো? এবার অ্যাভোগাড্রোস ল কি বলেছে, এই ডেটাটার সাথে আমি কি কোরিলেট করতে পারি? অ্যাভোগাড্রোস ল বলেছে যদি তিনটেতেই সমান আয়তন নেওয়া হয় তাদের অণু সংখ্যা সমান হবে। এবার তুই যদি তিনটে আলাদা আলাদা গ্যাস যারে গ্যাস নিস, প্রত্যেকেরই যদি ভলিউম 22.4 লিটার হয়, ধর এটাও 22.4 লিটার, এটাও 22.4 লিটার, এটাও 22.4 লিটার হয়, তাহলে তিনটে গ্যাস যারে কিন্তু 1 মোল 1 মোল 1 মোল করেই গ্যাসের অণু বর্তমান থাকবে, রাইট? এইটা আমরা জেনে নিলাম কত ভলিউম 1 মোলের মাস, 1 মোল কতটা ভলিউম 1 মোল, বেসিক্যালি 1 মোল অকুপাই করে, সেটা আমরা জেনে নিয়েছি। তাহলে এবার সেখান থেকে আমরা বাকি ক্যালকুলেট করে নিতে পারবো যে 22.4 লিটারে তো 1 মোল থাকে, তাহলে 1 লিটারে কত মোল থাকবে। আর নাম্বার অফ মোলস এর সাথে তো নাম্বার অফ পার্টিকেলের রিলেশনশিপ আমরা জানি, যে বলছিলাম মোল আমি শিখিয়ে দিয়েছি। আর যারা জানিস না আগের ক্লাসগুলো দেখতে হবে, নিউমেরিক্যালও করিয়েছি। 6.023 বা 022, আমি 022 লিখলাম, 23 লিখলেও কোনো প্রবলেম নেই। 10⁻23 এতগুলো পার্টিকেল, অণু হলে এতগুলো অণু, পরমাণু হলে এতগুলো পরমাণু। ঠিক আছে? আচ্ছা, এই পার্টটা আমরা ক্লিয়ার করে ফেললাম, এখানে আর কিছু প্রবলেম থাকার কথা নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে, এটাও আমাদের ইম্পর্টেন্ট। বেশ, নেক্সট টপিক আমরা কি পড়বো? নেক্সট টপিক আমরা দেখবো যে নেক্সট টপিক আমরা একটু গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটার সাথে এখানে একটু কোরিলেট করে নেব, কারণ অ্যাভোগাড্রো কিন্তু প্রথমবারের জন্য পরমাণুর কনসেপ্ট বাদ দিয়ে অণুর কনসেপ্টের দিকে এসেছিল। ওটা অতটাও ডেপথে তোদের এই সিলেবাসে নেই, ডেপথ বিশাল কিছু নয় বললেই বলা যায়, এমন কিছু জিনিসপত্র নয় যে পরমাণুর সাথে অণুর ধারণাও আনতে হবে, কারণ আমাদের ডাল্টন বলেছিল যে কোনো বস্তুকে আমি যদি ভাঙি তার আলটিমেটলি সেখান থেকে পরমাণুই বেরোবে। এবার অনেকগুলো পরমাণু যুক্ত হয়ে যে অণু গঠন করে সেই ধারণাটা তখন তাদের মধ্যে ছিল না। সেটা প্রথমবার এই অ্যাভোগাড্রোই বলেছিল যে আমরা যে এক্সপেরিমেন্টাল ডেটাটা দেখছি সেই এক্সপেরিমেন্টাল ডেটাটাকে স্যাটিসফ্যাক্টরিলি মানে যথার্থভাবে ব্যাখ্যা করতে গেলে আমাদের পরমাণুর সাথে সাথে পরমাণু যুক্ত হয়ে অণুর যে ধারণা সেটাও আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। এটা একটা ব্যাপার। তবে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রর সেটা আমরা অ্যাভোগাড্রোর ফর্মুলা থেকেও বার করে নিয়ে আসতে পারবো। সেটা হচ্ছে, ধর আমি বললাম তিনটে গ্যাস নিজেদের মধ্যে রিয়াকশন করে, ধর এর এক্স মোল, এগুলো তো আগে যে সংখ্যাটা থাকে সেটা তো মোল নাম্বার ছাড়া তো আর কিছুই না। এটার ধর এর বললাম এক্স মোল, আগে যেটা লেখা থাকে সেটা নাম্বার অফ মোলস। যে বুঝতে পারছিস না, আগের যে ক্লাসগুলো করিয়েছিলাম সে বিক্রিয়ার করে করে রিয়াকশন লিখে লিখে যে ব্যালেন্স করে করে ক্যালকুলেশন, সেইগুলোতে চলে যাবি। তাহলে এক্স মোল এ তার সাথে যদি ওয়াই মোল বি রিয়াকশন করে এবং সেখান থেকে যদি জেড মোল সি তৈরি হয়, এটা তো 2 3 4 কিছু না কিছু সংখ্যা আছে এই সহগগুলো তৈরি করে, এটা আমরা বললাম। ঠিক আছে, আমরা জানি 1 n মোল এক্স মোল গ্যাসের ভলিউম যদি ভি লিটার হয়, তাহলে এক্স মোল গ্যাসের ভলিউম যদি ভি লিটার হয়, বুঝতে পারছি কথাটা?
তাহলে 1 মোলের ভলিউম কি হবে সেখান থেকে ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারছিস কি বলছি? সেরকম করে তুই যদি ক্যালকুলেট করিস তাহলে গে লুসাকের গ্যাস আয়তন সূত্রে বলছে যে যে সমস্ত গ্যাস নিজেদের মধ্যে রিয়াকশন করে তারা বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে আয়তন তারা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে, সেখানে কোনো ফ্র্যাকশন থাকবে না, কিছু থাকবে না, পূর্ণ সংখ্যার সরল অনুপাতেই কিন্তু তারা রিয়াকশন করবে। কথাটা খেয়াল রাখ। বুঝতে পেরেছি কথাটা? এই বলার, তাহলে এখান থেকে সেটা প্রুফ করা যায়। মানে গে লুসাকটা নিয়ে অতটাও তেমন কিছু কোশ্চেন করে না, তো গে লুসাক নিয়ে অতটাও চাপ নেই, জাস্ট আমি বললাম আর কি যে মোলের রেশিওটা সেটা মানে অ্যাভোগাড্রোর সূত্র থেকে কিন্তু গে লুসাকের গ্যাস আয়তন সূত্রও কিন্তু আমরা প্রুফ করে আনতে পারি, বা ভলিউমের রেশিও থেকে তাদের মোলের রেশিওটাও আনা যায়, যে যে সমস্ত রিয়াকশন করবে তাদের ভলিউমটা একটা সরল পূর্ণ সংখ্যার রেশিওতেই থাকবে, এটাই বলার। যেমন তোদের বুঝতে সুবিধা হবে যদি আমি কোনো ডেটা ইউজ করি, এক্স ওয়াই জেড না ইউজ করি, আমি ওটাই ভাবছিলাম, যেটা আমি যদি কোনো ডেটা ইউজ করে বলি তাহলে তোরা হয়তো আরো ভালো বুঝতে পারবি। তাহলে আমি যদি মোলের টার্মে বলি, মোলের টার্মে বললে তুই দেখতেই পাচ্ছিস নাইট্রোজেনের আগে কিছু নেই, মানে নাইট্রোজেনের 1 মোল রিয়াকশন করে, হাইড্রোজেনের কতটা রিয়াকশন করে 3 মোল রিয়াকশন করে, আর নাইট্রোজেন অ্যামোনিয়ার কতটা তৈরি হচ্ছে 2 মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে। আমি যদি নাইট্রোজেন ইস টু হাইড্রোজেন ইস টু অ্যামোনিয়া করি, তাহলে এখানে আমরা রেশিওটা দেখছি মোল রেশিও 1:3:2। দ্যাট মিনস এরা কিন্তু একটা সিম্পল মোল রেশিওতে রিয়াকশন করেছে। আচ্ছা, ভলিউম থেকেও আমরা সেম কনক্লুশন আসবে। ভলিউমের কথাটা কি ভালো করে দেখ, আমরা 1 মোল গ্যাসের ভলিউম 22.4 লিটার, এই 22.4 লিটারকে আমি 1 ভলিউম বললাম, তাহলে আমি সেই সেন্সে কি বলতে পারি 1 মোলের জন্য এখানে কত 22.4 লিটার, এটা কত 3 × 22.4 লিটার, আর এটা কতটা তৈরি হয়েছে 2 × 22.4 লিটার। যদি এগুলোকে সমস্তই গ্যাস থাকে, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন আর অ্যামোনিয়ার যদি ভলিউমের রেশিও বার করি, ভলিউমের রেশিও বার করলে তো তুই কি করবি 22.4 নাইট্রোজেনের জন্য, হাইড্রোজেনের জন্য কত 3 × 22.4, আর এটার জন্য কি হবে 2 মাল্টিপ্লিকেশন লিখেছি সরি, এটার জন্য কত আসবে, তাহলে এটার জন্য আসবে রেশিও গুলো দেখতে পাওয়া যাচ্ছে না, একটু ভালো করে করে দিতে 2 × 22.4, তাহলে সেখান থেকে রেশিওটা বেরিয়ে চলে এলো 1:3:2 বেরিয়ে এলো। তাহলে তুই যদি এদের মোল রেশিও দেখিস, তুই যা পাচ্ছিস, তুই যদি সেই মোল ধরে ভলিউম বার করিস, সেখান থেকে তুই একই রেশিও পাচ্ছিস, মোল রেশিও অ্যান্ড ভলিউম রেশিও একই জিনিস দাঁড়ায়। এখান থেকে গে লুসাকের যে সূত্রটা গে লুসাক বলেছিল যে একই উষ্ণতা মানে টেম্পারেচার প্রেসারে তুই যদি চেঞ্জ না করিস, উষ্ণতা তাপমাত্রা এবং চাপের যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু যত ভলিউম গ্যাস রিয়াকশন করবে তার ফলে যত ভলিউম গ্যাস তৈরি হবে সেটাও কিন্তু একটা সিম্পল রেশিওতেই থাকবে। তাহলে যতটা নাইট্রোজেনের 1 ভলিউম বা নাইট্রোজেনের 1 মোলের সাথে 1 মিলিলিটার ধর, বা নাইট্রোজেনের 1 লিটারের সাথে হাইড্রোজেনের 3 লিটারের রিয়াকশন করবে, তার ফলে 2 লিটার অ্যামোনিয়া তৈরি হবে, তাহলে 1:3:2 ভলিউমটাও সেই সিম্পল রেশিওতেই থাকবে। তো গে লুসাক নিয়ে অতটাও কিছু তোকে জানতে চাইবে না, এটাই জাস্ট বলার এরকম একটা কোশ্চেন। আর একটা দেখবি বইয়ে একটা জিনিস রয়েছে যে আর্দ্র বাতাস আর শুষ্ক বাতাসের ব্যাপারটা, ওইটা একটু বই থেকে পড়ে নিস, ওটা বলার কিছু নেই, যে ওখানে মাস আর্দ্র বাতাসের ক্ষেত্রে ওখানে তার কি বলে ভলিউম মাসটা কম আসছে, সেখান থেকে তার টোটাল রেশিওটা কমে যায়, রেশিও ইন দ্য সেন্স অ্যাভারেজে কমে যায় আর্দ্র বাতাসের ক্ষেত্রে। খুব সিম্পল জিনিস, ওটা দেখে নিবি, ওটা আলাদা করে পড়ানোর বলার মতো আমার কিছু নয় প্রশ্ন। বিভিন্ন অথারের বই বিভিন্ন রকমভাবে এক্সপ্লেনেশন রয়েছে, কোনো জায়গাতে হয়তো ওখানে বাষ্প ঘনত্ব এই শব্দটা ইউজ করেছে, তো যাই করুক না কেন ওটা অসুবিধা নয়। মেন আমি গে লুসাকের জায়গাটা যেটা বললাম সেটা ছাড়া বাকি পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, যে যদি আমার ভলিউম সেম থাকে তাহলে সবার মধ্যে সমান সংখ্যক অণু থাকবে, এই হচ্ছে বলা। নেক্সট
আদর্শ গ্যাস সমীকরণ যেটা বলছিলাম, আদর্শ গ্যাস সমীকরণ বলতে আমরা একটা পর্যায়ে অবধি কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণে পৌঁছেই গেছিলাম, আর একটু জাস্ট অ্যাভোগাড্রোস লটাকে সেখানে কানেক্ট করে দেওয়া, তাহলেই আমাদের কাজ কমপ্লিট। যে একটা তো আমরা পেয়েছিলাম, যে দুটো আগের দিন শিখেছিলাম, ভলিউমটা ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার, আর একটা আমরা পেয়েছিলাম ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এই দুটোকে এক জায়গায় কানেক্ট করে দিয়েছিলাম, এই দুটোকে এক জায়গায় কানেক্ট করে আমরা পেয়েছিলাম পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার এখানে মোলের কনসেপ্টটা নিয়ে আসতে হবে, যে ভলিউমটা যে মোলের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল সেটা আমাদের বুঝতে হবে, এবং সেজন্যই তোকে গে লুসাকের গ্যাস আয়তন সূত্রটা আমি বলছিলাম, ঠিক আছে? বা ভলিউম বা মাসের কথাটাও আমি যদি বলি, তাহলে একটা জিনিস তো আমরা বুঝছি, গ্যাসের কথা যখন বলছি তখন আমি যদি আয়তনে বলি, আয়তনে আমি যদি বলি, এটা এটা লেখার কিছু নেই, এটা বোঝার জন্য, এক মোলের যেটা ভলিউম সেটাকে আমি যদি ভি লিটার বলি, দ্যাট ইজ 22.4 লিটার এখন আমরা শিখেছি, তাহলে এন মোলের আমি যদি কথা বলি, এন মোল হবে এন ইন্টু ভি লিটার। আশা করি বোঝা যাচ্ছে, এন দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে এখান থেকে কি আমি এই কথাটা বলতে পারি, ভলিউম মোলের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল? যদি টেম্পারেচার প্রেসারটা তুই কনস্ট্যান্ট রাখিস, এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, এখানে প্রেসার কনস্ট্যান্ট, এখানে টেম্পারেচার এবং প্রেসার বোথ কনস্ট্যান্ট, এই কথাটা আমরা বলতে পারবো। তাহলে এই তিনটে জিনিসকে তুই যদি এক জায়গায় কানেক্ট করে দিস, আমি চার্লস ল বয়েলস ল নিয়ে কিন্তু বেশি কথা বলছি না, আগের দিন এটার উপরেই ক্লাস হয়েছে, আর আজকে আমরা এই জিনিসটা অ্যাভোগাড্রোস ল থেকে বার করতে পারলাম। সবগুলোতেই দেখ ভলিউমের সাথে তিনটে আলাদা আলাদা জিনিসের সম্পর্ক, ভলিউমের সাথে প্রেসারের সম্পর্ক, ভলিউমের সাথে টেম্পারেচারের সম্পর্ক, ভলিউমের সাথে মোলের সম্পর্ক, যে যে ফ্যাক্টরগুলো জন্য একটা গ্যাসের আয়তন পরিবর্তন হতে পারে, সেই সেই রিলেশনগুলো আমরা বার করে নিলাম। এবার এই তিনটে জিনিসকে এক জায়গায় কানেক্ট করে দিলে তুই একটা জিনিস দেখতে পাবি, যে পিভি কনস্ট্যান্ট, তাহলে পিভি ভলিউমের এদিকে টি, সব জায়গায় তুই কানেক্ট করে দে না, কি পাবি? ভলিউম। ভালো করে ভেবে দেখ, ভি কে তুই যদি এক জায়গায় রাখিস তুই পাবি প্রপোর্শনালিটিতেই আমি যদি রাখি, প্রপোর্শনালিটি টার্মেই আমি যদি রাখি, তাহলে পাবো এন টি বাই পি। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, এবার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অ্যাড করে প্রেসারটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা এই ফর্মুলাটা পেয়েছি, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখতে হবে, সারা জীবন কাজে লাগবে, সায়েন্স নিয়ে থাকলে অবশ্যই সারা জীবন কাজে লাগবে, এতটাই ইম্পর্টেন্ট এই ইকুয়েশনটা। পিভি ইকুয়াল টু এনআরটি, এটাকে আদর্শ গ্যাসের অবস্থার ইকুয়েশন বলে। পরের বছর যখন উঠবি 11-এ, যখন থার্মোডিনামিক্স আমরা পড়বো, তাপগতিবিদ্যা, সেখানে আমরা দেখব প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার, এই তিনটাকে আমরা বলবো স্টেট ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবল কেন? কারণ বাংলাতে অবস্থার অপেক্ষক আমরা বলবো, বা স্টেট ফাংশনস, যদি অপেক্ষক বলি তাহলে স্টেট ফাংশনস। তাহলে স্টেট ফাংশনস কেন বলবো, বা অবস্থার অপেক্ষক কেন বলছি? কারণ একটা থার্মোডাইনামিক সিস্টেম, এখন তো থার্মোডাইনামিক সিস্টেম পড়ছি না, গ্যাস, তখন গ্যাসের উপরেই আমরা আলোচনা করব, তখন ওই গ্যাসটাই আমাদের একটা থার্মোডাইনামিক সিস্টেম হয়ে যাবে। যাই হোক, একটা গ্যাস, তার অবস্থাটা কেমন সেই পার্টিকুলার সিচুয়েশনে, সে কতটা জায়গা দখল করে রয়েছে, সে কতটা প্রেসার দিচ্ছে, তার মধ্যে কতগুলো গ্যাসের পার্টিকেল রয়েছে, তার উষ্ণতাটাই বা কেমন, সবগুলোকে কোরিলেট করে আমরা একটা ইকুয়েশন পেয়েছি, যেটাকে বলছি পিভি ইকুয়াল টু এন আর টি। এন হচ্ছে নাম্বার অফ মোলস, যদি 1 মোল হয় তখন পিভি ইকুয়াল টু আর টি তে ইকুয়েশনটা ড্রপ হয়ে যাবে, মানে নেমে চলে আসবে। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি পেলাম, এটাকে আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বলবো। দ্যাট মিনস ইকুয়েশন অফ স্টেট, মাথাতে এক্ষুনি ঢুকিয়ে রাখ, অবস্থা মানে স্টেট, অবস্থার সমীকরণ, ইকুয়েশন অফ স্টেট, কার জন্য? আদর্শ গ্যাসের জন্য, ফর আইডিয়াল গ্যাস। বাস্তব গ্যাস কিন্তু এই ফর্মুলাটি মেনে চলবে না। বাস্তব গ্যাস এই ফর্মুলা মেনে চলতে গেলে কোন কন্ডিশন লাগবে ফ্রন্ট পেজেই লিখে দিয়েছি, এটা 11-এও কোশ্চেন জানতে চাইবে, তখন তো তোদের কি বলি অ্যাভোগাড্রোস ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে ওটাকে নিয়ে চলে আসবে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে এই কন্ডিশন লাগালে তবে কি ওটা পিভি ইকুয়াল টু এনআরটির ইকুয়াল দাঁড়ায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। অবস্থার সমীকরণ বাংলাতেই লিখে দিলাম। ঠিক আছে, তাহলে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ আমরা এটাকে বলবো, মারাত্মক ইম্পর্টেন্ট।
এবার এখানে আরটা কি, এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। সার্বজনীন ইংলিশে ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক, গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলবো আমরা এটাকে। কি বলবো? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর ভ্যালু মুখস্থ রাখতে হয়। এটাকে আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলবো। ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, লিখে দেওয়া হলো। এবার তোকে পরীক্ষাতে কিছু কোশ্চেন করতে পারে, এই যে আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের যে মাত্রা, সেটাকে তোকে একটু বিশ্লেষণ করতে বলতে পারে। সেটা বিশ্লেষণ করতে গেলে অবশ্যই ইকুয়েশন ইউজ কর না। ইকুয়েশন থেকে তুই কি পাচ্ছিস? ইকুয়েশন থেকে পাচ্ছিস পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আর ইকুয়াল টু আর কে এক জায়গায় রাখলে কি, লেফট সাইডে পিভি ছিল, পিভি বাই এন টি হয়ে যাবে। এই প্রত্যেকের ইউনিট বা মাত্রা তুই যদি এখানে বসাতে থাকিস, তাহলে আর এর মাত্রাটা তুই পেয়ে যাবি। তাহলে আর এর মাত্রাটা কি হবে? এটা তো মেন ইকুয়েশন। তাহলে আর এর মাত্রা বার করতে গেলে আমাদের থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, ফিজিক্সে তো শিখেছিস, প্রেসারের মাত্রা, ভলিউমের মাত্রা, এন এর মাত্রা, মোলের মাত্রা, আর টেম্পারেচারের মাত্রা বসবে। এবার প্রেসার ভলিউমে বসালেই হবে। প্রেসার কি? প্রেসার মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ফোর্স আর ইউনিট এরিয়া, তাহলে এমএল টি টু দি পাওয়ার -2, তাই না? তাহলে এমএল নয়, এমএল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, সরি। আর ভলিউম এল কিউব বাই মোলকে আমি ক্যাপিটাল এন লিখলাম, আর টেম্পারেচারকে থিটা লিখলাম। এই দাঁড়ালো। তাহলে এখান থেকে দাঁড়াই এমএল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এন থিটা। তাহলে দাঁড়ায় টোটালে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এন টু দি পাওয়ার -1 থিটা টু দি পাওয়ার -1। এই দাঁড়ালো এটা টোটাল ইউনিট। যদি লাস্টের ফর্মটা বাদ দে, এই জায়গাটা যায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, কার মাত্রা? কার্যের। তাহলে ইউনিট বার করবো আমরা, তাহলে উপরে কার্যের মাত্রা, নিচে মোল, আর তাপমাত্রার ইউনিটটা বসবে, একক বসবে, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে সেটা তুই যদি বসাস কি পাবি? কার্য বসা তুই, আমি যদি এসআই এ বসাই, এসআই বসালে উপরে কার্য জুল, নিচে মোল, আর এখানে যখন টেম্পারেচার বসাবো ডিগ্রি সেলসিয়াসে নয়, আমরা কিসে বসাবো? অ্যাবসলিউট টেম্পারেচার বসাবো, দ্যাট মিনস কেলভিন স্কেলে বসাবো। তাহলে আর এর অনেক ধরনের ইউনিট শিখবি বড় হয়ে। এখন যে দুটো মেন তোদের মাধ্যমিকে এমফাসিস দিচ্ছে, সেটা হচ্ছে কার্যের তুই যদি বসাস, তাহলে এসআই এ জুল পার মোল পার কেলভিন, তাহলে জুল মোল ইনভার্স, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর আমি যদি এটাকেই সিজিএস এ বসাই, জুলের জায়গাতে কি বসবে? আর্গ বসে যাবে, তাহলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে? আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এছাড়া এর ক্যালোরি পার মোল পার কেলভিন আসবে, হতে পারে প্রেসারের ইউনিটে আসতে পারে, বার বা লিটার বার, শুধু প্রেসারের ইউনিট নয় লিটার বার। কেন বলছি? কারণ তুই যদি ডাইরেক্ট প্রেসারের ইউনিট আর ভলিউমের ইউনিট বসাস তাহলেও তো হবে। তাহলে ডাইরেক্ট প্রেসারের ইউনিট আমি বসালাম এটিএম, অ্যাটমসফেরিক প্রেসার। ভলিউমের ইউনিট বসালাম লিটার, লিটার এটিএম, খুব দরকার পড়বে পরের বছর। তাহলে লিটার এটিএম এ আসতে পারে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। প্রেসার বারে বসালাম, ভলিউম লিটারে বসালাম, তাহলে লিটার বার মোল ইনভার্স কেলভিন ইনভার্স হতেই পারে। এটা ক্যালোরিতে বসাতে পারি, জুল আর ক্যালোরির মধ্যে আমাদের রিলেশন আছে, তাহলে ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এই সমস্ত ইউনিটে কিন্তু এটা বসতেই পারে। ভ্যালুটা মুখস্থ রাখবো, জুলে যদি বসে এটার ভ্যালু হবে 8.31। ঠিক আছে? এবার পরীক্ষাতে তোর ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। 8.31 কে তুই পরীক্ষাতে বসাবি 25/3। ঠিক আছে? 25/3 বসাবি। ক্যালকুলেটারে বা নিজেও তুই করে দেখতে পারিস, 25/3 মানে হচ্ছে 8.333, যেটা কাছাকাছি 8.31। তাহলে অনেক লেন্দি কোশ্চেনের ক্ষেত্রে 25/3 বসালে তুই কাছাকাছি উত্তর পাবি।
যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা মেনলি কম্পিটিটিভ এক্সামের জন্য বলা হয়। অপশনটা কি হবে, কোনটা এর কাছাকাছি উত্তর হচ্ছে দেখে তুই বুঝতে পারবি। স্কুলের পরীক্ষাতে অ্যাকিউরেট রেজাল্ট পাওয়ার জন্য তুই 8.31ই বসাবি, তবে খুব বড় ক্যালকুলেশন হয়ে গেলে 8.31 এর জায়গায় 25/3 বসালেও কিন্তু আমরা বেঁচে যাব, কোনো অসুবিধা নেই। আর যখন জুল থেকে আমরা আর্গে কনভার্ট করব, কিছুই না, জুল আর আর্গের যে কনভার্সন রিলেশন সেটা ইউজ করলেই হয়ে যাবে। তাহলে তখন তখন এটার ভ্যালু কি হবে, 8.31 ইন্টু 10⁻7 হয়ে যাবে ভ্যালুটা। বাকি যার যা করসপন্ডিং ইউনিট সেটা বসে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এছাড়া লিটার বার হতে পারে, ক্যালোরি হতে পারে, ক্যালোরি হলে 2 বসে যাবে, ভ্যালুগুলো অসুবিধা নেই, এই দুটো দেখে নেবো তাহলেই হবে। তাহলে ইউনিট দেখবো, ভ্যালু দেখবো, ডিমেনশনাল অ্যানালিসিস দেখবো, তাহলেই হয়ে যাচ্ছে। এই পোর্শনটা হয়ে গেল। এবার আমাদের নেক্সট পোর্শন কি চলে আসে, নেক্সট পোর্শন হচ্ছে সমস্ত পস্টুলেট গুলোকে আমি লিখে নিই, নিজের বই খুলবি, ভালো করে পড়বি, এসব আমার আলাদা আলাদা করে লেখানোর কিছু নেই, জাস্ট একটু মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে আণবিক স্তরে একটা গ্যাসের আদর্শ গ্যাসের মতো আচরণ করতে গেলে তার কি কি বিহেভিয়ার থাকা দরকার। এই পার্টিকুলার বিহেভিয়ার গুলো যদি থাকে তাহলে সে ওই যে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ মেনে চলবে। কিন্তু বাস্তবে গ্যাসগুলোর মধ্যে কিছু বিচ্যুতি আমরা দেখতে পাবো, যে কারণে তারা পিভি ইকুয়াল টু এনআরটি বা আদর্শ গ্যাসের মতো তারা আচরণ করে না। কিছু পয়েন্ট আমার এখানে নেওয়া রয়েছে, সব পয়েন্ট আমি নিয়ে নিই, নিজের বই খুলবি, পড়বি। এটাকে তুই পরের বছর কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের কিছু কাইনেটিক থিওরি, তাহলে গ্যাসের গতিতত্ত্ব, রাইট, তাহলে গ্যাসের গতিতত্ত্ব থেকে তুই কিন্তু বিষয়টা পড়বি আবার। তাহলে এখানে একটা গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করতে গেলে তোর কিছু অ্যাজাম্পশন আমরা প্রথমেই নিয়ে নিই। সেই অ্যাজাম্পশন গুলো কি কি সেটা আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে প্রতিটা গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা অর্থাৎ গ্যাসীয় অণু দিয়ে গঠিত। এই গ্যাসীয় অণুগুলির ভর ও আকার একই হবে, কেউ কারোর থেকে বড় ছোট কিছু নয়, এরকম আমরা অ্যাজাম্পশন নিয়ে নিলাম। সেকেন্ড অ্যাজাম্পশন, এই অণুগুলি গোলাকার এবং কঠিন, অণুগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান অনেক বেশি বলে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, গ্যাসগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। তাহলে গ্যাস অণুগুলো একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে না, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বাস্তবের ক্ষেত্রে কি হবে, এই আকর্ষণ একটা ব্যাপার থাকে। গ্যাস অণুগুলো যদি নিজেদেরকে একটুও আকর্ষণ না করে, তাহলে গ্যাসকে কখনো তুই প্রেসার দিয়ে বা টেম্পারেচার কমিয়ে গ্যাস থেকে সেটাকে লিকুইডে বা লিকুইড থেকে সলিডে কোনোদিনও কনভার্ট করতে পারবি না। সো লিকুইড থেকে সলিড আপাতত বাদ দে, গ্যাস থেকে লিকুইডে তুই কনভার্টই করতে পারবি না কোনোদিনও। যদি মলিকিউলগুলো বা অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ নাই থাকতো, তাহলে কোনোদিনও তাদেরকে লিকুইফাই করা যাবে না। তাহলে থাকে না, ধরে নিচ্ছি আদর্শ গ্যাস হতে গেলে অণুর সাথে অণুর কোনো আকর্ষণ নেই। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 3-4টে ইম্পর্টেন্ট পয়েন্ট আমার এখানে লেখা রয়েছে, বাকি আরো পয়েন্ট তুই ধীরে ধীরে বই পড়বি, আরো বইয়ের মধ্যে আরো পয়েন্ট লেখা রয়েছে। থার্ড পয়েন্টে কি হয়েছে, থার্ড পয়েন্টে অণুগুলিকে বিন্দু ভর, ইউনিট মাস ধরা হয়েছে, ধরা হয়, তাহলে বিন্দু ভর ধরা হয় সমগ্র গ্যাসের আয়তনের তুলনায়, রাইট, অণুগুলির মোট আয়তন একেবারে নগণ্য। সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় মানে তুই যে পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলোকে রেখেছিস, দেখতে পাওয়া যাচ্ছে না প্রবাবলি, দেখতে এত ছোট ছোট ডট হচ্ছে, দেখতে পাওয়া যাবে না, তাহলে ইন্ডিভিজুয়াল দেখতে পাওয়া যাচ্ছে কি, হয়তো দেখতে পাওয়া যাচ্ছে, আমি জানি না। ঠিক আছে, আমি এখানে কতগুলো ডট ডট দিয়েছি, একটু বোল্ড করে দিই, ডট আসছে না, যাক ইয়ে করতে হবে, ডট ডট ডট, আমি কতগুলো ডট দিচ্ছি, ঠিক আছে, এগুলোকে তুই গ্যাসের অণু ধরে নে, ডট, এগুলো ধর ধর তোর গ্যাসের অণু। ও, এটা না করে আমি আঙ্গুলে দিয়ে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, এক্স্যাক্টলি তাই, ডট ডট, এগুলো আমি এক একটা গ্যাসের অণুকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে বলেছে ইন্ডিভিজুয়াল গ্যাসের অণুগুলো, ইন্ডিভিজুয়াল গ্যাসের অণুর যে নিজের একটা একটা গ্যাসের অণুর যে আয়তন, সেটা টোটাল যে পাত্রের আয়তন তার থেকে খুবই নগণ্য, এটা ধরে নিলাম। তাহলে একটা গ্যাস, গ্যাস মানে কি জানিস, ফ্লুইড, বা গ্যাস মানে কি, গ্যাসকে যে পাত্রের মধ্যে রাখা হবে সেই পাত্রের আকার সে ধারণ করে, তরলের জন্য পড়েছিল, গ্যাসের জন্য ট্রু সেটা। তাহলে টোটাল পাত্রের মধ্যে সেই গ্যাসটা ছড়িয়ে পড়ে, কিন্তু সেই টোটাল পাত্রের যে আয়তন, সেই আয়তনের থেকে ইন্ডিভিজুয়াল গ্যাসের অণুগুলোর আয়তন একেবারেই নগণ্য। তাই যদি হয় তাহলে আমরা কি ভাবতে পারি, গ্যাসের অণুগুলো তো কন্টিনিউয়াসলি ছোটাছুটি করছে, তাহলে গ্যাসের অণুগুলোর যদি নিজস্ব কোনো আয়তন না থাকে, তাহলে যে গ্যাস জারের ভেতরে তুই গ্যাসটাকে রেখেছিস, টোটাল গ্যাস জারের যে আয়তন, টোটাল আয়তনটাই গ্যাসের অণুগুলো ছোটাছুটি করার জন্য অ্যাভেলেবেল।
কারণ কারণ আমি যদি এই ঘরের মধ্যে থাকি, আমার দেহের আয়তনের জন্য কিছুটা আয়তন তো ব্লক খাচ্ছে। এই টোটাল ঘরের একটা আয়তন আছে, তার মধ্যে আমার শরীরের জন্য একটা জায়গা ধাক্কা মানে ব্লক খাচ্ছে। তাহলে আমি যদি গোটা ঘরের মধ্যে নড়াচড়া করার চেষ্টা করি, আমার দেহের আয়তনের জন্য কিছুটা জায়গা হলো ধর ঘরের এই কোণে দাঁড়িয়ে আছে, এইটুকু জায়গা তো আমার শরীরের জন্য ব্লক। তাহলে এইটুকু আয়তন বাদ দিয়ে গোটা ঘরের আর যতটা আয়তন পড়ে রয়েছে সেই আয়তনের মধ্যে তুই ছোটাছুটি করতে পারবি। তাহলে আমার শরীরের আয়তন, ঘরের টোটাল আয়তনের থেকে আমার শরীরের আয়তন যদি বাদ দিই, তাহলে যে আয়তনটা পড়ে থাকলো, যে অ্যাভেলেবেল ভলিউমটা পড়ে থাকলো, সেই ভলিউমের মধ্যে আমি কিন্তু নড়া ছোটাছুটি করতে পারবো। এবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, ইন্ডিভিজুয়াল আদর্শ গ্যাসের আয়তন এতটাই ছোট যে তাদের নিজস্ব কোনো আয়তনই নেই, এরকম ধরে ফেলছি আর কি। যার ফলে টোটাল যে গ্যাস জার বা যে পাত্র বা যে ঘরের মধ্যে গ্যাসের অণুগুলো রয়েছে, টোটাল ঘরের মধ্যেই টোটাল ঘরের যে আয়তন, সেই আয়তনটা তার ছোটাছুটি করার জন্য অ্যাভেলেবেল। তার নিজের দেহের আয়তনের জন্য কোনো আয়তন ব্লক খাচ্ছে না, যেটা আমি আমার উদাহরণ দিয়ে বললাম, সেই পয়েন্টটা এখানে বলেছে। তাহলে গ্যাসের অণুগুলি সম্ভাব্য সব দিকে অতি দ্রুত গতিতে সরল রেখায় বিচরণ করে। এদের বেগ 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। বিচরণের সময় গ্যাসের অণুগুলি পরস্পরের সঙ্গে এবং গ্যাসাধারের গায়ে ধাক্কা খায় বা আঘাত করে। প্রতি দুটি আঘাতের মাঝে দূরত্বকে আমরা মিন ফ্রি পাথ বলবো। পরপর দুটি আঘাত বা ধাক্কার গ্যাসের অণুর গড়, ঠিক আছে, তাকে এসব বলে। ঠিক আছে, বুঝলাম। প্রথম পয়েন্টটা নগণ্য, এটা মেন পয়েন্ট, বাকি মিন ফ্রি পাথের কিছু কথা বলেছে। তারপরের পয়েন্টটা কি, তারপরের পয়েন্টটা হচ্ছে যে গ্যাসের অণুগুলির সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক এবং পারস্পরিক আকর্ষণ বর্জিত এবং স্থিতিস্থাপক। পয়েন্টটা পড়লি। নিজেদের মধ্যে এবং আধারের দেওয়ালের সঙ্গে অণুগুলির সংঘর্ষ স্থিতিস্থাপক, সেটাও স্থিতিস্থাপক। এই কারণে ও সংঘর্ষের জন্য গতিশক্তির কোনো হ্রাস হয় না। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক ধাক্কা বা স্থিতিস্থাপক কলিশন আমি যদি বলি, মানেটা কি, আফটার কলিশন তার গতিশক্তির কোনো পরিবর্তন হচ্ছে না, কমপ্লিটলি ইলাস্টিক কলিশন। যদি সংঘর্ষ স্থিতিস্থাপক না হতো তবে গতিশক্তি হারিয়ে ওরা থেমে যেত, পয়েন্টটা সেটাই। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ মানে ধাক্কা খাওয়ার পর সেই গতিশক্তি প্রতি ধাক্কাতে কমতে কমতে কখনো না কখনো সে থেমে যেত, কিন্তু গ্যাস অণুগুলো থামে না। তাহলে এই কলিশন গুলোকে আমরা পূর্ণ স্থিতিস্থাপক ধরে নিয়েছি। তাহলে কিছু পয়েন্ট আমাদের ইম্পর্টেন্ট। কি পয়েন্ট ইম্পর্টেন্ট? আমরা ধরে নিচ্ছি একটা গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি, সেই অণুগুলোর মধ্যে নিজস্ব কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। সেকেন্ড পয়েন্ট। প্রথম পয়েন্ট, ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি এবং সেগুলো গোলাকার কঠিন। প্রথম পয়েন্ট মানে অণুগুলো কেমন, গোলাকার কঠিন হয়ে গেল। অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে? নেই। অণুগুলোর আয়তন টোটাল পাত্রের আয়তনের থেকে এতটাই নগণ্য যে টোটাল পাত্রের সমস্ত আয়তনটা তার নড়াচড়া করার জন্য অ্যাভেলেবেল। 3 নম্বর ইম্পর্টেন্ট। তাহলে আয়তন তার খুব ছোট, এটা একটা ইম্পর্টেন্ট। এতই আয়তন ছোট না ধরলেও চলছে, ধরে নিয়েছি আমরা, বাস্তবে নয় কিন্তু। তারপরে তার আগের পয়েন্টে কি বলেছিলাম, তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বল নাই, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাদের আয়তন এতটাই নগণ্য যে ধরে নেবো পাত্রের তুলনায় টোটাল গ্যাস অণুগুলো যদি ইন্ডিভিজুয়াল আয়তনকে যোগ করি কোনো ভ্যালু আসছে না, নগণ্য। আর থার্ড হচ্ছে এদের যে কলিশন গুলো, সেই কলিশন গুলো পূর্ণ স্থিতিস্থাপক, গতিশক্তির কোনো হ্রাস হয় না। এছাড়াও আরো কতগুলো পয়েন্ট লেখা রয়েছে, এটাকে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস বলি, কেটিজি, তার যে অ্যাসাম্পশন এগুলো। এবার এখান থেকে কেন সরে যায়, এখান থেকে সরে যাওয়ার মেন পয়েন্টটা হচ্ছে গ্যাসের অণুগুলোকে আমরা যদি ধরি যে বিন্দু ভর, তার জন্য কোনো ভলিউম অকুপাই হচ্ছে না, টোটাল পাত্রটা অ্যাভেলেবেল, এটা তো আদর্শ কথাবার্তা। বাস্তবে কি এটা ট্রু? বাস্তবে একটা একদমই ট্রু নয়। কারণ প্রতিটা গ্যাস অণুর নিজের দেহের বা দেহের জন্য একটা আয়তন দখল করে। মানে ওই গ্যাস অণুগুলো যদি তুই সার্কেল মানে ইন দ্য সেন্স গোলাকারও ধরিস, তাহলে তার নিজস্ব কিছু আয়তন রয়েছে। ওখানে যদি 1 মোল গ্যাসও নিই, 1 মোল গ্যাস মানে 6.022 ইন্টু 10⁻23টা গ্যাসের অণু। অতগুলো অণুর একটা গ্যাসের অণু তুই যদি জানিস এত ভলিউম বা মিলিলিটার, অতগুলো অণুর ভলিউম তুই বার করতে পারবি এবং দেখতে পাবো বাস্তবে টোটাল গ্যাসের অণুর নিজের যে আয়তনটা সেটা পাত্রের তুলনায় নগণ্য নয়। সেটা প্রথম পয়েন্ট। সেখানের জন্য একটা বিচ্যুতি আসতে শুরু করবে। কি? গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী, আগেরটা গ্যাসের গতীয় তত্ত্বই ছিল, কাইনেটিক থিওরি অফ গ্যাস, অণুগুলি বিন্দু ভর, ভর হতো, ভর খণ্ডত্ব হয়ে গেছে, এবং এদের মোট আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল। কিন্তু বাস্তবে গ্যাসীয় অণুগুলি অত্যন্ত ক্ষুদ্রাকৃতি হলেও এদের আয়তন বর্তমান। তাই উপরোক্ত কল্পনাটা খুবই উচ্চ উষ্ণতায় বা নিম্ন চাপের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হলেও, সেই জন্যই দেখ খুব উচ্চ উষ্ণতা, খুব উচ্চ উষ্ণতা, উচ্চ উষ্ণতা কেন নেওয়া হয়েছে, গ্যাসগুলো অনেক দূরে সরে যাবে। এবং নিম্ন চাপে, এই সূত্রটা প্রযোজ্য হলেও
নিম্নচাপে দ্যাট মিনস আদর্শ গ্যাসের মতো প্রযোজ্য হলেও অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা সঠিক নয়। অর্থাৎ বাস্তব গ্যাসের অণুগুলো স্বতঃস্ফূর্ত বিচরণের জন্য কার্যকরী আয়তন ওই গ্যাস আধারের অভ্যন্তরীণ আয়তনের তুলনায় কিছুটা কম। একটু ওটাই বলছিলাম যে আমার দেহের জন্য কিছু ভলিউম আমি অকুপাই করছি, আমি এই ঘরে দৌড়ে বেড়াতে চাইছি, কিন্তু আমার জন্য কতটা ভলিউম অ্যাভেলেবেল দৌড়ে বেড়ানোর জন্য, টোটাল ঘরের যে ভলিউম সেখান থেকে আমার শরীরের ভলিউমটা বাদ দিতে হবে, রিমেনিং ভলিউমটা অ্যাভেলেবেল গোটা ঘরে ছুটে বেড়ানোর জন্য। এখানেও তাই, টোটাল গ্যাস মলিকুলের আয়তনগুলো আমি যদি আয়তনটা আমি যদি বার করি, একটা গ্যাস মলিকুলের আয়তন বার করলাম, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলাম, ধরে নিলাম 1 মোল গ্যাস আছে, টোটাল তাহলে একটা ভলিউম পেলাম, টোটাল পাত্রের একটা ভলিউম আছে, সেখান থেকে গ্যাস মলিকিউলের নিজের দেহায়তনটা বাদ দিলে যে আয়তনটা পড়ে থাকে সেটাকেই আমি বলছি কার্যকরী ভলিউম, যেখানে তুই ছোটাছুটি করতে পারি। তাহলে সব মলিকিউলগুলোকে তুই এক জায়গায় নিয়ে চলে এলি, গ্যাসের সব মলিকিউলগুলোকে তুই এক জায়গায় নিয়ে চলে এলি, দিয়ে এইখানটাতে এইটুকু জায়গার মধ্যে তুই সেটাকে আবদ্ধ করে দিলি, তাদের দেহায়তনের জন্য এতটা ভলিউম অকুপায়। তাহলে এতটা ভলিউম যদি তাদের দেহায়তনের জন্য অকুপাইড হয়, বাকি ভলিউমটা অ্যাভেলেবেল তাদের ছোটাছুটি করার জন্য, তাহলে পাত্রের আয়তনের থেকে কিছুটা কম আয়তন অ্যাভেলেবেল থাকে ছোটাছুটি করার জন্য। তাহলে এটা একটা পয়েন্ট। সেকেন্ড যেটা মারাত্মক ব্লান্ডার, সেটা হচ্ছে যে তাদের মধ্যে নাকি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, এই দুটো একদম খুব ভালো করে পড়বি, খুব ইম্পর্টেন্ট। এখান থেকেই আমাদের ভ্যান ডের ওয়াল ইকুয়েশন আসে, বা রিয়েল গ্যাসের ইকুয়েশন আসে, বাস্তব গ্যাসের অবস্থার একটু সমীকরণ আসে। আচ্ছা, গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী অণুগুলির মধ্যে নাকি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়াশীল নয়। হলেও অধিক চাপে যখন গ্যাসের আয়তন কম হয়, তখন অণুগুলি পরস্পরের খুব নিকটবর্তী হওয়ায় এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে অধিক চাপে। অর্থাৎ এই আদর্শ অবস্থায় অণুগুলি পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করার কথা বাস্তব গ্যাসের অণুগুলি প্রয়োগ করতে পারে না। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে, এই গ্যাস জারের মধ্যে যদি কোনো একটা গ্যাসের অণু থাকে, ধর গ্যাসের পাত্রের মাঝখানে কোনো একটা গ্যাসের অণু আছে, এই গ্যাসের অণুকে চারিদিক থেকে অন্যান্য মলিকিউলগুলো অ্যাট্রাক্ট করছে। তাহলে পাত্রের মাঝখানে যদি কোনো গ্যাসের মলিকিউল থাকে, তাহলে তাকে চারদিক থেকে সবাই আকর্ষণ করছে, তাহলে তার নেট ফোর্স এটার উপর 0। কিন্তু ভাব, পাত্রের দেওয়ালের কাছে একটা অণু আছে, তাকে 3 দিক থেকে টানছে, বা ভিতর দিকের অণুগুলো টানছে। তাহলে ভিতর দিকের অণুগুলো যদি টানে, ভাব এই আকর্ষণ বলটা নেই, তাকে কেউ কোনো দিক থেকে টানছে না। তাহলে এই অণুটা যতটা জোরে পাত্রের দেওয়ালে হিট করতে পারতো, মানে অ্যারোটা সরে গেছে, মানে বড় হয়ে গেছে আর কি, ওখান থেকে বেরিয়ে গেছে, তাহলে এটা একদম পাত্রের দেয়ালের কাছে রয়েছে। তাহলে এই পরমাণুটা বা অণুটা যতটা জোরে এই দেওয়ালে হিট করত, এখন তাকে ভিতর দিক থেকে অন্যান্য পরমাণুগুলো আকর্ষণ করার ফলে আমি কোথাও গিয়ে ধাক্কা খেতে চাইছি, পিছন থেকে আমাকে কেউ টেনে ধরেছে, তাহলে আমি যতটা জোরে এই সামনের দেওয়ালে ধাক্কা মারতাম, তার থেকে এখন কম জোরে ধাক্কা মারবো, মানে প্রেসার কম ইম্পার্ট করব। সেটাই বলেছে। তাহলে কম প্রেসারে বা চাপে পাত্রের দেওয়ালে আঘাত ফেলবে। তাহলে পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করার কথা, তা বাস্তব গ্যাসের অণু প্রয়োগ করতে পারে না, কারণ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করে। এতটা পয়েন্ট ইম্পর্টেন্ট, পড়ে ফেলেছিস। খুবই সিম্পল জিনিস, কিচ্ছু কঠিন চ্যাপ্টার নয়, মাধ্যমিকে কোনো সায়েন্সের চ্যাপ্টার কঠিন কিচ্ছু নেই, কেমিস্ট্রির এই পার্টগুলো তো কঠিন একদমই নয়। ঠিক আছে, তাহলে আমরা পড়ে ফেলেছি, ইজি জিনিস। এবার আমরা একটু একটা নিউমেরিক্যাল অঙ্ক দেখি, কিভাবে আমরা এই অঙ্কগুলোকে করতে পারি, বা তার অ্যাপ্রোচটা আমি দেখিয়ে দেবো। তুই ক্যালকুলেশনটা নিজে ঘরে করে নিবি, কোনো অসুবিধা নেই, ক্যালকুলেশন তো আমার আলাদা করে করার কিছু নেই, নিজে দেখে নিবি। কোর্স আমি সাইডে বসেছি, কোশ্চেনটা আমি পড়ে দিই, তোরাও পড়, নিজেরা একটু ভাবার চেষ্টা কর। 0°C উষ্ণতায়, প্রথমেই বলছি ডিগ্রি সেলসিয়াস থাকলেই সেটাকে অলওয়েজ কেলভিনে কনভার্ট করে নিবি এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল করার সময়। তাহলে 0°C উষ্ণতা ও 50 সেমি পারস্তম্ভের চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 800 সিসি। তাহলে আমি টেম্পারেচার জানি, প্রেসার জানি, ওই টেম্পারেচার এবং প্রেসারে গ্যাসের আয়তনটাও আমরা জানি। হলে নতুন একটা টেম্পারেচার, নতুন একটা প্রেসারে গ্যাসের আয়তন কি হবে তোকে জানতে চেয়েছে। তাহলে তুই কি কি জানিস আর কি জানিস না সেটা আমি যদি বলি, তাহলে তুই T1 আমি যদি বলি, প্রথম প্রেসারটাকে আমি যদি T1 বলি, তাহলে তুই প্রথম প্রেসার জানিস, যেটা হচ্ছে, এটা বেশি বোল্ড হয়ে গেল, একটু ছোট করি দাঁড়া। তুই প্রথম প্রেসারটা জানিস যেটা হচ্ছে T1, তুই T1 জানিস, T1 হচ্ছে 0°C, 0°C মানে 273 কেলভিন, এইটুকু তুই জানিস। আর কি জানিস? ওই প্রেসারটা তুই জানিস P1, P1 হচ্ছে 50 সেন্টিমিটার এইচজি, ঠিক আছে।
সেমি বলেছে। নির্দিষ্ট গ্যাসের ভরের গ্যাসের আয়তন V1 তুই জানিস 800 সিসি, সিসি মানে সেন্টিমিটার কিউব। এবার নেক্সট টেম্পারেচার তুই জানিস 27, তাহলে 27 প্লাস 273 তুই যদি করিস তাহলে তোর এখান থেকে বেরিয়ে আসবে 300 কেলভিন। আর কি জানিস? প্রেসার P2 জানিস 75 সেমি, সেন্টিমিটার অফ এইচজি, সেন্টিমিটার এইচজি তো লেখা উচিত নয়, সেন্টিমিটার অফ এইচজি অর অফ এইচজি। তাহলে তোর এবার জানতে চেয়েছে এখানে V2টা কত। তাহলে তুই টেম্পারেচার, প্রেসার এবং ভলিউমকে নিয়ে তোর কাছে কোনো রিলেশন জানা আছে? এভাবেই তুই ভাববি, অলওয়েজ ইনফরমেশন গুলোকে চোখের সামনে লিখবি, তাহলেই কোশ্চেন তোর কাছে ক্লিয়ার। কারণ ওই তো হাতে গোনা কতগুলো ফর্মুলা, তার মধ্যেই কোশ্চেন দেবে। তাহলে অবশ্যই হ্যাঁ স্যার আমি ফর্মুলা জানি, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে এখানে সমস্ত ডেটা বসিয়ে দিবি, 273 বসাবি। এবার দেখ আমার আর কিছু বলার নেই, P1 এর জায়গায় 273 বসাবি, P1 এর জায়গায় নয় সরি, P1 এর জায়গায় কত বসাবি 50 বসাবি, V1 এর জায়গায় কত বসাবি 800 সেন্টিমিটার কিউব, নিচে T1 কত বসাবি 273 ইকুয়াল টু 75 ইন্টু V2, এটাই তোকে বার করতে হবে, বাই 300। সেখান থেকে তুই V2টা ফাইন্ড করে নিতে পারবি, কারণ V2 এর ভ্যালুটাই তুই জানিস না, বাকি সমস্ত ভ্যালু জানিস। আমি তোকে অ্যাপ্রোচটা দেখিয়ে দিলাম, এবার তো তোকে গুণ করে ব্যাপারটা বার করে নিতে হবে। ঠিক আছে? তাহলে ভলিউমটা বেরোবে কিন্তু সেন্টিমিটার কিউবে, খেয়াল রাখলি। সিম্পল কোশ্চেন। নেক্সট আমরা আর একটা দুটো কোশ্চেন করে নিই, খুব কঠিন কোশ্চেন নেই। আর পিভি ইকুয়াল টু এনআরটি গোচের কিছু যদি দেখি, বলেছে আর এর ভ্যালু দিয়েছে, দেখেছি বলেছিলাম আর এর ভ্যালু লিটার এটিএম এও দিতে পারে, তাহলে লিটার এটিএম এ আর এর ভ্যালু দেওয়া রয়েছে। কারণ প্রেসারের ইউনিটটা ডাইরেক্ট এটিএম এ বসানো, ভলিউমের ইউনিটটা ডাইরেক্ট লিটারে বসানো, লিটার এটিএম এর সাথে জুলের রিলেশনশিপ আছে, চিন্তা নেই। তাহলে 57 সেমি পারস্তম্ভের চাপে, তাহলে পি জানিস, টেম্পারেচার জানিস, টি জানিস, পি জানিস, 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। তাহলে তুই পি জানিস, টি জানিস, ভলিউম জানতে চেয়েছে, তাহলে পি জানিস, টি জানিস, ভলিউম জানতে চেয়েছে। এবার তুই বলবি কি করে বার করব, P1 V1 বাই T1 দিয়ে করব, কি করে করব, কারণ আলাদা আলাদা টেম্পারেচার, আলাদা আলাদা প্রেসারের চাই। তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে, এক্ষেত্রে টেম্পারেচার প্রেসারে গ্যাসের ভলিউম বার করার ফর্মুলা হচ্ছে অলওয়েজ, তোকে যদি মাল্টিপল না দেওয়া থাকে তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে বেরোবে। তাহলে তোর কাছে প্রেসার বলে দিয়েছে, টেম্পারেচার বলে দিয়েছে, এই পার্টিকুলার প্রেসার 57 সেমি পারস্তম্ভের চাপ, আর তোর 27 ডিগ্রি সেলসিয়াস তোকে বলে দিয়েছে। এই সিচুয়েশনে ভলিউম কত হবে জানতে চেয়েছে। এন কি করে বার করব? আগের চ্যাপ্টার যদি দেখিস, এন মানে হচ্ছে নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস আমি কি করে বার করতে শিখিয়েছিলাম তোকে, যে গিভেন মাস 2.2 গ্রাম ডিভাইডেড বাই কার্বন ডাই অক্সাইডের মলিকিউলার মাস CO2 বার করতে শিখিয়েছিলাম। যে বার করতে জানিস না সে ক্লাসটা প্লিজ কর। কার্বনের অ্যাটমিক মাস 12, অক্সিজেনের 2 × 16, বলিস না এগুলো কোত্থেকে এলো স্যার? পড়িয়েছি, আবার বলছি আগের ক্লাস দেখতে। আগের মানে গ্যাসিয়াস চ্যাপ্টারের আগের ক্লাস নয়, গ্যাসের আচরণের আগের ক্লাস বলছি না, আগের ক্লাস মানে এর আগের চ্যাপ্টার যখন করিয়েছি অনেকদিন আগে। তাহলে এটা 44 দিয়ে এখানে ডিভিশন করে দিলেই নাম্বার অফ মোলস বেরিয়ে যাবে। আর এর ভ্যালু তোকে লিটার অ্যাটমসফিয়ারেই বলে দিয়েছে, সব ভ্যালুগুলো ওখানে বসিয়ে দিবি, তাহলেই কাজ খতম। ঠিক আছে? আর যেটা আমার শেখানোর, প্রেসারটা কি বসাবি, তোকে প্রেসারটা এটিএম এ কনভার্ট করতে হবে, কারণ এদিকে তো লিটার এটিএম বসবে। তাহলে তোকে যদি সেমিতে দেওয়া থাকে 57 সেমি পারস্তম্ভ, তাহলে সেটাকে 76 দিয়ে তুই ডিভিশন করবি, তাহলে 57 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে তুই যদি 57কে 76 দিয়ে ডিভিশন করিস, তাহলে ওটা অফ বা অফ এইচজি থেকে সেটা এটিএম এ কনভার্ট হয়ে যাবে। কারণ 760 বা 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের যে চাপ, সেটাই 1 অ্যাটমসফেরিক চাপের সাথে সমান। তাহলে এটাকে আমি এটিএম এ কনভার্ট করার জন্য এটা করলাম। তাহলে এখান থেকে ইউনিট ক্যালকুলেশনও করে দিই, এটা এটিএম পেলি। ভলিউমটাই তোকে বার করতে হবে, ভলিউমটা লিটারে, তাই ব্র্যাকেটে লিটার লিখলাম। এটা তো মোল হয়েছে 2.2 ডিভাইডেড বাই 44, তাহলে মোল পেয়ে গেলাম আমি এখান থেকে। বেশ, মোল তো আর আলাদা করে লেখার কিছু নেই। আর 0.0821 এটার ইউনিট কি? এর ইউনিট হচ্ছে লিটার, এটিএম, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, আর এরপরে তো টি আছে 27 ডিগ্রি, তাহলে 300। তাহলে এটা আবার কেলভিন এখানে, তাহলে তুই একটু ভালো করে দেখ, কেলভিন ইনভার্স কেলভিনকে বাদ দেবে। আচ্ছা এটা তো মোল, এত মোল, তাহলে মোল ইনভার্স মোলকে কাটবে,
এদিকের এটিএম কে কাটবে, তাহলে শুধুমাত্র লিটারই পড়ে থাকে, তাহলে এখান থেকে যে ভ্যালুটা বেরিয়ে আসবে সেটা ডাইরেক্ট লিটারে বেরোবে। তো সুন্দর, তাহলে আমরা শিখলাম, আগের কোশ্চেনটাতে আমরা শিখলাম তোকে যদি আলাদা টেম্পারেচার আলাদা প্রেসারে ভলিউম বলে, অন্য কোনো টেম্পারেচার প্রেসারে ভলিউম জানতে চাই তখন এটা, তোকে যদি পার্টিকুলার কোনো একটা টেম্পারেচার প্রেসারে ভলিউম জানতে চায়, বা কোনো একটা টেম্পারেচার ভলিউমে প্রেসার জানতে চায়, কোনো একটা প্রেসার ভলিউমে টেম্পারেচার জানতে চায়, একটাই, মাল্টিপল সেটস অফ ডেটা নয়, তখন পিভি ইকুয়াল টু এনআরটি হবে। আশা করি বুঝতে পেরেছি, আমি ক্যালকুলেশন গুলো করে দিইনি কোনোটাতেই, ক্যালকুলেশনটা তুই করে নিতে পারবি। আমার অ্যাজ এ টিচার আমার কাজ হচ্ছে তোকে অ্যাপ্রোচ শেখানো, ঠিক আছে? ক্যালকুলেশন তো তুই ছোট থেকে শিখে আসছিস, কোশ্চেনের অ্যাপ্রোচটা শিখতে পারলেই হবে। নেক্সট কোশ্চেনটা দেখ, নেক্সট কোশ্চেন বলেছে একটা 10 লিটার, আমি সাইডে গিয়ে বলি, আমি সাইডে বসি, তোরা আমার সাথে সাথে কোশ্চেনটা দেখ। বলেছে একটা 10 লিটার গ্যাস সিলিন্ডারে 2 গ্রাম হাইড্রোজেন এবং 2 গ্রাম ডয়টেরিয়াম 27 ডিগ্রি সেলসিয়াসে প্রবেশ করিয়ে সিলিন্ডারটির মুখ বন্ধ করে দেওয়া হলে ওই পাত্রের অভ্যন্তরীণ চাপ কি হবে? তাহলে দেখ ভলিউম তুই জানিস, কি কি জানিস আগে দেখ। ভলিউম তুই জানিস 10 লিটার, সিলিন্ডারের মুখ বন্ধ করে দিলে তার প্রেসার জানতে চেয়েছে, তাহলে তুই যদি একটাই প্রেসার আছে জানতে চেয়েছে, একটাই ভলিউম, আর টেম্পারেচার বলেছে, তাহলে তুই ভলিউম জানিস, টেম্পারেচার জানিস, প্রেসার বার করতে হবে। কি করে করবি? তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি ইউজ হবে। আগে এবার দেখি কি কি জানি কি কি জানি না। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, আর এর ভ্যালু লিটার, এটিএম এ বসবে, তাহলে প্রেসারটাকেও এটিএম এ বসাতে হবে, প্রেসারটাই জানতে চেয়েছে তাহলে এটিএম এ বেরিয়ে আসবে, ভলিউমটাকে লিটারে বসাতে হবে, 10 লিটার বলা রয়েছে, তাহলে প্রেসারটা এখান থেকে কিন্তু এটিএম এ বেরিয়ে আসবে, খেয়াল রাখবো, কারণ এদিকে লিটার বসছে 10, আর এর ভ্যালু তো 0.8 লিটার অ্যাটমসফিয়ার, টেম্পারেচার তো 300 কেলভিন বসবে, তাহলে কেলভিন ওখান থেকে কেটে যাবে, মোল, তাহলে মোল 2 গ্রাম হাইড্রোজেন এবং 2 গ্রাম ডয়টেরিয়াম, তাহলে মোলস অফ হাইড্রোজেন আমি যদি বলি 2 গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেন মলিকিউল, হাইড্রোজেন মলিকুলার মাস 2, তাহলে এটা 1 মোলস অফ হাইড্রোজেন আছে। আর ডয়টেরিয়ামের মলিকুলার মাস কত হবে এটা একটু খেয়াল রাখতে হবে। আইসোটোপের কনসেপ্ট আশা করি বুঝিস না, আইসোটোপের কনসেপ্ট বুঝিস না আমি জানি না, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে ডয়টেরিয়ামের তোকে অ্যাটমিক মাস খেয়াল রাখতে হবে, বুঝতে পারছি কথাটা? তাহলে অ্যাটমিক মাসের কনসেপ্ট আমি যদি যাই, হাইড্রোজেন হচ্ছে 1H1, ডয়টেরিয়াম হচ্ছে 1H2, 1H2 কে আমরা ডয়টেরিয়াম বলি। খেয়াল রাখবো যার যেটা মাস নাম্বার সেটাই তার রিলেটিভ অ্যাটমিক মাস হয় এএমইউ ইউনিটে, আর এএমইউ ইউনিটের পাশে গ্রাম বসিয়ে দিলেই সেটাই তার, এএমইউ ইউনিটের পাশে গ্রাম বসিয়ে দিলে সেই অ্যাটমটার ওটা অ্যাটমিক মাস হয়ে যায়। তাহলে ডয়টেরিয়ামের অ্যাটমিক মাস 2 এএমইউ, যদি এটাকে গ্রাম অ্যাটমিক মাস বলি তাহলে ডয়টেরিয়ামের ডি এর গ্রাম অ্যাটমিক মাস, ডয়টেরিয়ামের গ্রাম অ্যাটমিক মাস কি হবে? গ্রাম অ্যাটমিক মাস হবে 2 গ্রাম। তাহলে D2 আমি যদি বলি তাহলে এটার গ্রাম মলিকুলার মাস কি হবে? অ্যাটমিক মাস 2 হলে মলিকুলার মাস 4 গ্রাম হবে। এখান থেকে আমরা বুঝতে পারি। আর মাস নাম্বারটাই কি করে তার রিলেটিভ অ্যাটমিক মাস হলো, ক্লাস দেখতে হবে আগের চ্যাপ্টার যখন করিয়েছি। তাহলে এটারও কত নেওয়া হয়েছে? 2 গ্রাম, 2 ডিভাইডেড বাই 4, তাহলে এখান থেকে 1 মোল আর এখান থেকে হাফ মোল, দ্যাট মিনস 0.5 মোল, তাহলে 1.5 মোলস, তাহলে 1.5, আর এর ভ্যালু বসবে, টি এর ভ্যালু বসবে, তাহলেই আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে বসবে 1.5, তাহলে বুঝতে পারছি এখান থেকে মোল পেলাম 0.0821, 0.0821 লিটার এটিএম যদি হয়, আর যদি বসে তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি প্রেসারটা বেরোবে, এবং প্রেসারটা কি ইউনিটে বেরোবে? প্রেসারটা এখানে এটিএম ইউনিটে বসে বেরোবে। তাহলে আগে কোশ্চেনটা পড়ে তোকে বুঝতে হবে কোশ্চেনে কি দিয়েছে আর তার করসপন্ডিং তুই কি ফর্মুলা ইউজ করতে পারিস, এটুকুই আমার তোকে বলার। ঠিক আছে, তার এগেনস্টে তুই কি ফর্মুলা বসাতে পারিস সেটা তোকে শিখতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেললাম, এত দূরই থাকলো। ঠিক আছে, এরপরে আমাদের অন্য চ্যাপ্টারে দেখা হবে।